ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ সদস্য হওয়ার দৌড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে অর্থনীতিকে গতিশীল করে আবারও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক সংস্কারের পাশাপাশি তাদের বক্তব্যে গুরুত্ব পাচ্ছে আর্থিক খাতের সংস্কারও। কিন্তু সেখানেই বড় প্রশ্ন, গেল নভেম্বর পর্যন্ত দেশের আর্থিক খাতে বা ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ যেখানে 6,44,000 কোটি টাকারও বেশি। আর বিশ্লেষকরাও যখন বলছেন খেলাপি ঋণই দেশের অর্থনীতির জন্য বিষ ফোঁড়ার মতো। এমন বাস্তবতায় টিআইবি বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের 25%-এরই বেশি খেলাপি ঋণের বোঝা আছে। ঋণ খেলাপি হয়েও নির্বাচন করছেন এমন অভিযোগ তো আছেই। আর সেখানেই প্রশ্ন হলো, ঋণগ্রস্ত সংসদ সদস্যরা কি খেলাপি ঋণের বোঝা থেকে জাতিকে মুক্ত করার রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারবেন? এ বিষয় নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, নির্বাচনের পর খেলাপি ঋণের বোঝা কমবে? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ব্যাংকার ও আর্থিক খাত বিশ্লেষক রাহেল আহমেদ এবং আছেন সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক মাহমুদ হোসেন এফসিএ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতায়। জনাব রাহেল আহমেদ, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমাদের অর্থনীতির চালিকা শক্তি যদি বলি, বা অর্থনীতির যে ফুয়েল যেখান থেকে আসে মূলত ব্যাংক খাত থেকে, কারণ পুঁজিবাজার খুব বেশি শক্তিশালী ভূমিকায় আসতে পারেনি। সেই রকম একটা বাস্তবতায় যেখানে ব্যাংক খাত এই খেলাপি ঋণের বোঝায় যেখানে ঝুঁকছে, সেই রকম একটা জায়গায় আসলে ব্যাংক খাতকে খেলাপির বোঝা মুক্ত না করে আসলে কি আর্থিক খাতকে সচল করা সম্ভব হবে? ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। ডেফিনেটলি হবে না। আর্থিক খাতের একটা একেবারে ভিত্তি হচ্ছে ব্যাংকিং খাত, এবং বাংলাদেশে তো স্বাধীনতা উত্তরকালে আমরা সবসময় দেখে এসেছি যে আমাদের অর্থনীতির চাকাকে ফিউয়েল, যেটা আপনি বলেছেন, যেহেতু ক্যাপিটাল মার্কেট হয়নি, হয়েছে কিন্তু ক্যাপিটাল মার্কেট জোরদার ভূমিকা পালন করতে পারেনি। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো সরকার তাদের যে ভূমিকা দেওয়ার কথা ছিল সেটা করতে পারেনি। সো লং টার্ম থেকে শর্ট টার্ম থেকে শুরু করে আর ওয়ার্কিং ক্যাপিটাল বলুন, যে কোনো ধরনের প্রজেক্ট ফাইন্যান্সিং বলুন, সবকিছুর ভার নিয়ে কিন্তু এই 54 বছর ধরে বাংলাদেশের ব্যাংকিং খাত এগিয়ে চলেছে। আর আজকে যে আমরা খেলাপি ঋণের বোঝাটা দেখছি, এইটা তো এই আলোচনা তো আমরা অনেকবার করেছি, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এভরিথিং। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা কাঠামোগত কারণে, একটা স্ট্রাকচারাল রিফর্ম বা কাঠামোগত সংস্কারের যে পদক্ষেপ এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছিলেন, বা কেন্দ্রীয় ব্যাংকের যিনি এখন বর্তমান গভর্নর মহোদয় আছেন, তার ইচ্ছা থেকে বা তার চেষ্টা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, তারই একটা প্রতিফলন। সো এই ঋণের বোঝাটা কিন্তু অনেক দিনের পুঞ্জীভূত বোঝা। সো সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের সরাসরি উত্তর আমি যেটা বলেছি, যে আর্থিক খাতকে যদি উত্তরণ করতে হয়, ব্যাংকিং খাতকে বাদ দিয়ে সেটা করবার কোনো উপায় নেই। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে মাহমুদ হোসেন এফসিএ আছেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন একেবারেই দোরগোড়ায় আমরা করা নাড়ছে, সেখানে আমরা যদি দেখি 1981 জন প্রার্থী, তাদের মধ্যে 891 জন প্রার্থী আছেন যারা কোটিপতি, এবং 100 কোটি টাকার উপরে যে সম্পদ সেটি 27 জনেরও বেশি। তো এই সম্পদশালীদের আবার একটা বড় অংশই যেখানে ব্যাংকের সাথে তাদের দায় আছে, দেনা আছে, অথবা কেউ কেউ ঋণ গ্রহীতা এবং ঋণ খেলাপি, যা বা কোনোভাবেই আসলে নির্বাচনে তারা অংশ নিয়েছেন। এই সংসদ সদস্যরা যখন জাতীয় সংসদে বসবেন, তখন পুরো আর্থিক খাতকে ঋণের ভার মুক্ত করার জন্য যে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার, এত বড় একটা সংসদ সদস্যদের একটা বড় অংশই যদি আসলে সেই খেলাপি ঋণের বোঝাই তাদের কাঁধে থাকে, তাদের পক্ষে কি আসলে সহজ হবে নির্মোহ আইন তৈরি করা বা দিক নির্দেশনা দেয়া? ধন্যবাদ আপনাকে। দেখুন, এক কথায় সম্ভব হবে না, কারণ আমরা একদম অনেক দিন থেকে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য শুধু না,
ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য যেখানে আমরা গভর্নমেন্ট পলিসি ডমিনেট করি এবং আইন তৈরি করি, সেখানে ব্যক্তিগত স্বার্থের সংঘাত হবে, সেটার ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হবে এরকম আইন, নির্মোহ আইন আমরা তৈরি করব, এটা বোধহয় আকাশ কুসুম পরিকল্পনা। আপনি প্রার্থীদের যে আপনার বর্ণনা বা ব্যাখ্যা দিয়েছিলেন, আপনি দেখেন প্রধান যে রাজনৈতিক দল, তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পুরাতন বন্দোবস্ত, যারা লুটেরা, তাদেরকেই কিন্তু আপনার আবার তাদেরকে আপনার মনে করেন নিয়ে আসা হয়েছে, এবং যারা আপনার চাঁদাবাজ, তাদেরকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। কাজেই নতুন যে এই পরিবর্তনের পরে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, এরকম কিন্তু চিন্তা করা যায় না। প্রার্থীদের মধ্যে 48%-এর বেশি হচ্ছে বিজনেসম্যান। আপনি দেখেন, আইন প্রণেতারা যখন আইন তৈরি করবে, তখন তাদের ব্যবসায় আপনার নেতিবাচক প্রভাব আসবে, এরকম আইন তৈরি করার অ্যাটলিস্ট ট্র্যাক রেকর্ড কিন্তু সেটা কখনো বলে না। কাজেই আপনি প্রার্থীদের যদি প্রোফাইল দেখেন, তাহলে এখানে বোধহয় এখন পর্যন্ত ওই রকম আশা করার কোনো সম্ভাবনা নাই, বা আপনার খুব আপনার ইতিবাচক ভাবার কারণ নাই যে ভবিষ্যতে যে সংসদ জনাব মাহমুদ আসবে। হোসেন এফসি, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, যে মানে অন্তর্বর্তী সরকার যে সময়টাতে ক্ষমতায় থাকলো, যখন আসলে এই রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব নেই এবং ঋণ খেলাপিদের বড় অংশই আসলে কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকেন, তাদের প্রভাব মুক্ত থাকা অবস্থায় তো আসলে আপনারা একটা ব্যাংকে কাজ করেছেন। তো যখন আসলে একটা অরাজনৈতিক সরকারই এই চাপগুলো সহ্য করতে পারে না, তখন নতুন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে, সেটি যে দলই আসুক, তার জন্য আসলে আপনার পরামর্শ কি হবে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হবে যে বাংলাদেশ ব্যাংককে সেন্ট্রাল ব্যাংক হিসাবে যতটা সম্ভব ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম করতে দিতে হবে, এবং ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে রাজনৈতিক প্রভাবে বাইরে রাখতে হবে। আদারওয়াইজ আপনার এটা কখনো সম্ভব না, কারণ এই ব্যাংকগুলোয় যারা পরিচালক বৃন্দ থাকে, তারাই তো অন্য দিক থেকে আবার ব্যবসা বাণিজ্যে ইনভলভ থাকে, মানে ব্যবসায়ী। এখন তাদেরকে যদি প্রভাবিত করা হয়, তাদের ব্যবসা প্রভাবিত হবে, যার কারণেও কিন্তু রাজনৈতিক প্রভাব তাদেরকে মেনে নিতে হয়। দেখেন, এই বাংলাদেশ ব্যাংকের কথাই যদি বলি, আমরা 90-এর দশকে, ইভেন মনে করেন 2008-এর যে গ্লোবাল একটা ফাইন্যান্সিয়াল মেলডাউন হলো, ওই পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে ভূমিকাটা পালন করেছে, এরপরে কিন্তু বিশেষ করে আপনার 2008-এর পরে কিন্তু সেভাবে করে করতে পারেনি। এখন এটার মানে হচ্ছে এটা যে বাংলাদেশ ব্যাংককে যদি পারফর্ম করতে দেয়া হয়, তাহলে কিন্তু তারা এই দিক থেকে আর্থিক সেক্টরের আপনার গুড গভর্নেন্সের ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে পারে, কারণ ওখানে ফাইন্যান্স অফিসিয়াল গুলো আছে। বাট আপনার এদেরকে যেহেতু পলিটিসাইজ করা হয়েছে, একটা আপনার সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে লুটে সহায়তা করা হয়েছে বা লুটে উদ্বুদ্ধ করা হয়েছে, এজন্যই কিন্তু বর্তমানে এই অবস্থাটা তৈরি হয়েছে। নিশ্চয়ই মাহমুদ হোসেন এফসি, আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে রাহেল আহমেদ আছেন। রাহেল আহমেদ, আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই। আসলে যখন একটি অরাজনৈতিক সরকারের সময়ে আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংক তার স্বরূপে ফিরতে পারেনি, তখন নতুন যে নির্বাচিত সরকারটি আসবে, সেটি অবশ্যই একটি রাজনৈতিক দল হবে। সেই রাজনৈতিক সরকারের সময় যে আশার কথা আসলে মাহমুদ হোসেন এফসি বললেন, সেটি বাস্তবায়ন করা কি আদৌ সম্ভব হয় কিনা? আপনি নিজেও ব্যাংকার ছিলেন, ব্যাংকারদের উপর যে চাপ আসে, সেটি আবারও ফিরে আসবে কিনা? একটু আনমিউট করে নিতে হবে রাহেল হোসেন, আপনাকে শুনতে পাচ্ছি না। সরি, আমি আপনার সঙ্গে একটু মতভেদ করব। সেটা হচ্ছে যে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক গত 1.5 বছরে আমি মনে করি যে অরাজনৈতিক সরকারের অধীনে তারা যে ধরনের সংস্কার প্রস্তাব বা যে ধরনের সংস্কারগুলো করতে সক্ষম হয়েছেন, সেইটা কিন্তু এর আগে আমরা গত 16, 17, 18 বছরে বা 20 বছরে সেরকম আমরা দেখিনি। এখন এসে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করছি, এই যে ঋণ খেলাপির যে অংশটা নিয়ে আলাপ করছি, এইটা কিন্তু এনাদের এই সংস্কার বা ওনাদের যে পদক্ষেপগুলো নিয়েছেন, আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে কাঠামোগত সংস্কারের চেষ্টা করছেন, সেইটার কারণে কিন্তু এটা সঠিক প্রতিফলনটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই 6.5 লাখ কোটি টাকা কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল। সো আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো যে হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক সরকার আসলে সেই চাপ থাকবে। বাট আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত,
সেটা হচ্ছে যে যেই ব্যাকড্রপের উপরে দাঁড়িয়ে এবারে নির্বাচন হচ্ছে বা নতুন রাজনৈতিক সরকার আসবে, সেই জায়গাটাতে যদি কোনো ধরনের কাঠামোগত এই সংস্কারটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা যেই রাজনৈতিক দলই হোক না কেন বা যেই মহলই হোক না কেন, তারা কিন্তু সার্বিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বা সার্বিকভাবে হুমকির সম্মুখীন হবে। নিশ্চয়ই আপনাদের কেননা কাছে এই আরো শুনবো, জায়গাটাতে আমার একটা কিন্তু বিরতিতে নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে এসে আরো বিস্তারিত শুনতে চাই, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের বিশেষ নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয়, নির্বাচনের পর খেলাপি ঋণের বোঝা কমবে। কথা বলছিলাম রাহেলা আহমেদ আপনার সঙ্গে, আপনি বলছিলেন আসলে কার্পেটের নিচে যে তথ্য লুকিয়ে রাখার সংস্কৃতি আমরা দেখেছি, সেটি আবারও ফিরে আসবে কিনা। কারণ আমরা যে তথ্য দেখছি, প্রার্থীদের যে 25% যাদের দায় দেনা রয়েছে, তাদের 61%ই কিন্তু ব্যক্তিগত দায় দেনা। এবং একই সাথে যদি সংখ্যার বিচারেও দেখি, যে বিগত নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ নির্বাচনের সংখ্যা যদি দেখি, সেখানে হয়তো শতাংশের হারে 25% কিছুটা কম শোনাচ্ছে, কিন্তু টাকার অঙ্কে কিন্তু এই খেলাপির অঙ্কটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই সংসদ সদস্যরা আসলে আবারও সেই কার্পেটের নিচে ময়লা জমতে থাকবে কিনা? আমি আমার ব্যক্তিগত অভিমত দেবো। আমার ব্যক্তিগতভাবে আমি আশাবাদী মানুষ। আমি মনে করি, আমি একটু আগে আপনি বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে 2024-এর 5ই অগস্টের পরের যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আছি, সেই প্রেক্ষাপটে এই যেই নির্বাচন সামনে আসছে, সেখানে যে সমস্ত প্রধানতম রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সবাই একটা ব্যাপারে ওয়াকিবহাল আছেন। আমরা আমরা ওনাদের কথাবার্তাও যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আগে যেভাবে চলেছে, সেইভাবে যদি আবার কেউ চালাতে যায় বা চালানোর চেষ্টা করে, সেটা আর্থিক খাত হোক বা যেখানেই হোক না কেন, সেই জায়গাটাতে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা আসবে। বিকজ জনগণ বা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সো আমরা যদি কালচারাল শিফটটা না করতে পারি, সেটা এই সংসদে সাংসদ হিসেবে যারাই নির্বাচিত হয়ে আসুন না কেন, তাদের ব্যক্তিগত ক্ষেত্রে যে ধরনের খেলাপি ব্যাকগ্রাউন্ডই থাকুক না কেন, তারা ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন অথবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, যেরকমই হোক না কেন, আলটিমেটলি ইটস দ্য পলিটিক্যাল উইলিংনেস, এবং এটা টপ টু বটম যেভাবে ফিল্টারিং হবে বা ট্রিকার ডাউন করবে, তার উপরেই নির্ভরশীল হবে। সো আমরা আশা করছি যে প্রধানতম রাজনৈতিক দলগুলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা যখন সরকার গঠন করবেন ইনশাল্লাহ, সেখানে ওপর থেকে বা টপ থেকে এই ধরনের কোনো প্রেশার, যেটা মাহমুদ ভাই একটু আগে বলছিলেন যে কেন্দ্রীয় ব্যাংককে অটোনমি দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু গত 1.5 বছরে ওনারা অনেক কাজ করেছেন, কিন্তু বড় একটা কাজ করে যেতে পারছেন না। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক আমাদের যে ব্যাংকিং খাতের যে একটা বড় সংস্কারের জায়গা ছিল, ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট, এই জায়গাগুলো ওনারা কিন্তু করে যেতে পারলেন না। সো এইটাকে যদি কন্টিনিউটিটাকে রাখা যায়, সেইটাই কিন্তু আমার মনে হয় উইল বি দি স্টেপিং স্টোন ফর দ্য নিউ ফোর্থকামিং গভর্নমেন্ট, যে তাদের ইচ্ছাটা প্রতিফলন ঘটবে, যে তারা সেটাকে সেভাবে নিতে চান, নিতে চান না। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদ হোসেন এফসি, আপনার কাছে একটু আসতে চাই। মানে এইরকম একটি অবস্থায় প্রথমত যে প্রত্যাশা রাহেলা আহমেদ করলেন, সেটি সকলের প্রত্যাশা নিশ্চয়ই। একই সাথে আসলে ভোটারদের জন্য আপনি কোনো বার্তা দেবেন কিনা? আমি বলবো যে দেখেন, আমরা তো 5 বছরের জন্য এই রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় নীতি নৈতিকতা তৈরির জন্য একটা লিডারশিপ তৈরি করছি। তো এখানে যেসব প্রার্থীরা নীতি নৈতিকতায় সৎ না, তাদেরকে বিশ্বাস করাটা কষ্টকর হবে। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন এক বিপর্যয়ের মধ্যে আছে, যেখানে আপনার মনে করেন ইনফ্লেশনারি প্রেশার তো আছেই, আপনার আলতাপনের সংখ্যা কিন্তু ডাবল ডিজিট 15%-এর বেশি উঠে গেছে। মানুষ সঞ্চয় ভেঙে আপনার জীবনযাপন করছে। এরকম একটা অবস্থায় খুবই আপনার কার্যকরী এবং কর্মক্ষম আমাদের একটা লিডারশিপ দরকার, সেটা একটু মাথায় রাখা দরকার। এবং যারা ব্যক্তিগতভাবে সৎ না, এরকম কাউকে যেন আমরা লিডারশিপে না নিয়ে আসি, কারণ এদেরকে লিডারশিপে নিয়ে আসলে আমাদের জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা আসবে বলে আমি আশঙ্কা করছি।
নিশ্চয়ই একই সাথে সেই বিষয়টাও তো নিশ্চয়ই সত্য যে অর্থনীতিকে যদি খুব ভালোভাবে ঘুরে দাঁড় করানো না যায়, অর্থনীতির চাকা যদি সচল করা না যায়, তাহলে যেই ক্ষমতায় আসুক না কেন, রাহেল আহমেদ আপনার কাছে একেবারে 10 সেকেন্ডে জানতে চাই, তার পক্ষে কি আসলে দেশে চালানোটা সম্ভব হবে কিনা? সম্ভব হবে না। আমাদের আর্থিক খাতের যে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, খাদের কিনারে আমরা দাঁড়িয়ে আছি এখনো। আমাদের অনেক কিছু করবার বাকি আছে, এবং এখান থেকে উত্তরণের একমাত্র কাজই হচ্ছে সংস্কার এবং পলিটিক্যাল উইলিংনেস। এবং এই পলিটিক্যাল উইলিংনেসটাকে যদি আমরা পজিটিভ ভাবে না আসে, সেটা যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুন না কেন, তাদের কারো পক্ষে সেটা সম্ভব হবে না এটা করা। নিশ্চয়ই। আমাদের হাতে আরও কিছুটা সময় আছে, যদি মাহমুদ হোসেন এফসি আপনার কাছেও শেষ বাক্য হিসেবে শুনতে চাই যে আসলে অর্থনীতিকে আমরা দেখলাম যে যে গণ অভ্যুত্থানটি হলো সেটির পেছনে অর্থনীতি তো একটা চালিকা শক্তি ছিল। নতুন ক্ষমতায় যারা আসবেন তাদেরকে সেটি মাথায় রাখার পরামর্শ দেবেন কিনা? অবশ্যই তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দেখুন, বিগত 20 বছরে আমি যদি বলি যে দেশের প্রতিটা প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, এবং সেটাকে মিসইউজ করা হয়েছে শুধুমাত্র আপনার একটা অলিগারদের নিশ্চয়ই, সাপোর্ট করার জন্য। নিশ্চয়ই। আজকের মতো বিদায় নিচ্ছে হচ্ছে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো দিন শুনবো। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় এই ছিল আজ এখন পর্যন্ত।